আর জেলা হলো পিরোজপুর আর উপজেলা কাউখালী। কাউখালীতে শুরু করেন একেবারে যেখান থেকে মনে আছে যেভাবে বলতে ইচ্ছে করে। আচ্ছা, আমার আমার বাবা যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন আমাদের যে ব্যবসাটা ছিল সেটা ক্লোজ হয়ে যায়। আমাদের কাঠের ব্যবসা ছিল আমাদের, যে আমাদের সমিল ছিল। তখন আমি বড়, আমাদের বাসায় আমি আমার মানে ছেলে মেয়েদের মধ্যে বড়, আমি বড়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। তখন আমরা 2 বোন 1 ভাই ছিলাম, 1 বোন ছিল না। আচ্ছা। তারপর আমরা 4 ভাই বোন। আমরা এরপর আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়াতে আমার বাবার চাকরির অল্প টাকা বেতনে আমাদের চলছিল না। ব্যবসা বন্ধ হয়ে যায় কেন? ব্যবসাটা বন্ধ হয়ে যায় পারিবারিক কারণে। আমার যৌথ ছিল, একাই করেছিল। পরে আমার বোন মানে আমার ফুপুর হাজবেন্ড আসেন, তারপর আমার চাচারা ছিলেন, এইসব কারণে পারিবারিক কারণে আর কি ওটা হয়ে যান আর কি। ওকে ওকে। আচ্ছা, তারপরে আমরা চিটাগং চলে যাই, কেউ জানে না আমরা কোথায় আছি। চিটাগং চলে যাই, ওখানে আমরা 1 বছর থাকি। তো ওখানে যখন আমার বাবা দেখা গেল যে চাকরিটা করতেন ওটা ঠিক মতো স্যালারি পাচ্ছিল না, তার সংসারটা চালাতে খুব কষ্ট হতো, যে জন্য আমরা আবার ঢাকায় চলে আসি। এসে আমরা খিলক্ষেতে আমরা বাসা নেই, খুব অল্প টাকা একটা বাসা নেই। কোন ক্লাসে পড়েন? ভর্তি হন? তখন আমি ক্লাস 5-এ উঠলাম, উঠে তখন আমি চলে আসছি, খিলক্ষেতে চলে আসছি। ওই বছরটা এখানে এসে প্রাইমারিতে আমি ভর্তি হই আর কি, ভর্তি করেন। ক্লাস 6-এ যখন আমি উঠি তখন সেশন চার্জ দিয়ে ভর্তি করা, তখন থেকেই মানে আমার বাবা চাচ্ছিলেন না যে পড়াশোনাটা আমি করি। তারপরে আমাদের একটা ওষুধের ছোট করে একটা ফার্মেসি দিলেন, সেখানে আমাকে বসতে হতো। তো তার জন্য আমার বাবা চাচ্ছিলেন না যে আমি আর পড়াশোনা করি, কিছু একটা করি। আর আমার বাবা চাইতেন যে আমি ওই বয়স থেকেই মানে অন্যদের দেখে সে হতেন যে আমাকে কিছু করতে হবে। তারপর ঢাকায় এসে আমাকে এখানে ভর্তি করলাম। ক্লাস 5-এ আমি মোটামুটি করে পাস করে আসলাম। যখন ক্লাস 6-এ সেশন চার্জ দিয়ে ভর্তি হতে হবে, তখন আমার বাবা ভর্তি করতে চাচ্ছিলেন না, যে এত টাকা লাগবে, এরকম বই কিনতে হবে, এটা পারবেন না সে, এরকম বলছিলেন। তো তারপরে আমার খুব ইচ্ছা আমি পড়াশোনা করবো, আমি পড়াশোনা করতে চাই, অন্তত পক্ষে এসএসসিটা তো পাস করি, আমি এটা বললাম। তখন আমাকে ভর্তি করলেন। এরপর বই কেনা, তখন আমাদের সময়ে 91, তখন আমার আগের বছরের মানে বই মানে যাদের 6-এ পরে পড়তো, যখন যারা 7-এ উঠলো ওদের বই আমাকে কিনে দিলেন আর কি। এরপর যেটা হতো যে আমার বই খাতা কলম আমি কিছুই ঠিক মতো পেতাম না, এমনকি বেতনটাও আমাকে দিতে হতো যেদিন আমার পরীক্ষা সেদিন। আচ্ছা, মানে খুবই খারাপ অবস্থা যেটাকে বলে, নাজুক অবস্থা। হ্যাঁ, কিন্তু আমার যেটা মনে হল এখন আমি বুঝতে পারি আসলে আমার সামর্থ্য ছিল না, এটাও ঠিক আছে। তারপর আমার বাবার একটু অবহেলাও ছিল, মানে পড়াশোনা করে কি হবে, মেয়ে ভাবতেছিল যে মেয়েদের পড়াশোনা করে কি হবে, এটা এরকম একটা চিন্তা ছিল। তো ক্লাস 7-এ যখন উঠি তখন সে খুব গড়িমসি করছিল, বলছিলেন যে ও এর মেয়ে, তখন কত বয়স আর, তখন বলছিল যে এর মেয়ে গার্মেন্টসে চাকরি করে, ওর মেয়ে গার্মেন্টসে চাকরি করে, তো আমি কেন কিছু করছি না, এটা বলছিল। তো এটা আসলে আমার খুব পছন্দ ছিল না। তা আমি ওই বছরটা অনেক কষ্ট করে পড়াশোনা করি, আমার নানার বাড়িতে যে থেকে পড়াশোনা করি ওই বছর আমার এতে। এরপর যখন আমি ক্লাস 8-এ উঠলাম, আবার ঢাকায় চলে আসলাম, আবার সেশন চার্জ দিয়ে ভর্তি হতে হবে। ও ক্লাস 7-এ যখন উঠি তখন কিন্তু উনি আমাকে ভর্তি করেননি সেশন চার্জ দিয়েছি, যে জন্য আমি নানার বাড়িতে চলে গেছি। এরপর যখন আমি ক্লাস 8-এ উঠলাম তখন আমি আবার ঢাকায় চলে আসছি, ওখানে থাকাতেও সমস্যা হচ্ছিল, চলে আসছি। তখন আমার বাবা ভর্তি করবেন না আমাকে, স্কুলে ভর্তি করবেন না আমাকে, তার যে দোকানটা আছে সেখানে বসতে হবে। বিকেলে উনি 5টায় অফিস থেকে আসতেন, এসে উনি ওখানে বসবেন, আর আমাকে দোকানে বসতে হতো সারাদিন। তো উনি চাইতেন না যে আমি পড়াশোনাটা করি বাই করি। তো 8 গেল, 8 বছরটা গেল। 9-এ যখন আমি যে বছর উঠলাম সে বছরও মানে পুরো 2-3 মাস চলে গেল। তখন আমি ঠিক করলাম যে আমি চাকরি করবো। সে গার্মেন্টসে চাকরির জন্য এত চাপ দেয়। তখন পাশে ওই খালাম্মা, উনি এখানে গুলশান 2 একটা গার্মেন্টস আছে, জিকন গার্মেন্টস, ওখানে জব করতেন উনি। ওনার মাধ্যমে আমি ওখানে চাকরি নিলাম। 6 মাস চাকরি করলাম, উদ্দেশ্য যে আমি শুধু পড়াশোনা করবো, পরের বছর আমি যেন ভর্তি হতে পারি নাই এটা। কিন্তু সেই টাকাটাও আমার বাবা নিয়ে গেলেন, সেটাও আমি কাজে লাগাতে পাইনি। তো গেল 8-9 2 বছর চলে গেল। তারপরে যখন আমি এর পরের বছর 9-এ ভর্তি হবো, এর পরের বছর তখনও 3 মাস চলে গেল, আমার বাবা ভর্তি করছেন না। এখন একদিন আমি খুব কান্না করছি যে আমাকে এই বছর ভর্তি না হলে 9 2 বছর তাহলে আর হবে না পড়াশোনা, 2টা বছর অলরেডি বসে আছি, পড়াশোনা তো আর হবে না, তাহলে তো আমার পড়াশোনা আর হবে না, এই পর্যন্তই শেষ, কি হবে আমার ভবিষ্যৎ, আমি অনেক পড়াশোনা করতে চাই, কান্না করছিলাম। তখন আমাদের বাড়িওয়ালি আন্টি উনি এসে বললেন যে মানুষের বাচ্চারা, আমাদের বাচ্চারা পড়তে চায় না, তাই আমরা পড়াতে চাই, আর আপনার মেয়ে পড়তে চাচ্ছে, আপনারা কেন পড়াতে চান না? উনি তখন আমাকে মাত্র মানে 1000 টাকা লাগবে, সে 1050 টাকা না 70 টাকা ছিল তখন 95-এ।
তখন উনি আমাকে 95 ওই টাকাটা এনে দিলেন আমার আম্মাকে। এরপর আমি সেই ভর্তি হই আর আমার টিউশনি করে পড়াশোনা শুরু। তখন এই পাশের বাসায় উনি টিউশনি ঠিক করে দিলেন উনি, এই আমার টিউশনি করে পড়াশোনা শুরু। এরপর আমার 4টা টিউশনি শুরু হয় 1-2 মাসের মধ্যেই এবং পড়াশোনা। তো আমি দেখা গেল যে টিচারের কাছে ঠিক মতো যে পড়তে হবে সেটাও আমি ম্যানেজ করতে পারতাম না। তারপরে আমার ম্যাথ ছিল, ইলেকট্রিক ছিল, তো আমি সেভাবে আমার টিচারের কাছে পড়তে পারতাম না দেখে রেজাল্ট খুব ভালো হয়নি। তো 9-10 এভাবেই আমার খুব কষ্ট করে পড়াশোনা করে চলছিল। তারপর এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষাতে মোটামুটি পাস করলাম। তো টিউশনি করে আমার সবকিছু চলছিল। তারপর আমি এসএসসি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমার তো ভর্তি হলাম, টিউশনি চলছে। তো আমি চাকরিরও চেষ্টা করছি। তো আমার বাবা বলছিলেন যে আর ম্যাট্রিক পাস করে কি চাকরি হয়? তো তখন আমার বাবা বলছিলেন তোকে দিয়ে কিছুই হবে না। এরপর যখন ইন্টার পরীক্ষা দেবো তার 3 মাস আগে উনি আমাকে বললেন উনি খাওয়াতে পারবেন না, ওনার পক্ষে খাওয়ানো আমাকে সম্ভব না। তখন আমি আমাদের খিলক্ষেতে একটা ছিল এনজিওর একটা সমবায় সমিতি ছিল, সেখানে চাকরি নিলাম। এসএসসি পাশের পরে ইন্টার পরীক্ষার 3 মাস আগে একটা সমবায় সমিতি, কি করতে হতো? টাকা কালেকশন করতে হতো। আচ্ছা। আর আমি কোচিং শুরু করলাম তখন আমি কাউলাতে আমাদের ওখানে, সেখানে আমাকে হেঁটে যেতে হতো, মানে অনেক কষ্ট হতো ওখান থেকে খিলক্ষেত থেকে কাউলা যাওয়া, হেঁটে রোদের মধ্যে এসে আবার সেই বিকেলে অফিসে যেতে হতো। ওখানে 6টা থেকে 8টা, আবার সকাল 9টা থেকে 12টা ওখানে আমাকে প্রতিদিন অফিস করতে হতো। আমার তখন সামনে ইন্টার পরীক্ষা। আমি ওই সময় আমার পড়ার দরকার, অথচ আমি তখন কিছু করার ছিল না। তারপর ওখানে 6 মাস চাকরি করলাম, ইন্টার পরীক্ষা দিলাম, ভালোভাবে পাস করে আসলাম। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করি। এরপর আমি আমার একটা এনজিওতে চাকরি হয়, ওটা বুটিক শপ থাকে, বুটিকে চাকরি হয়। সেখানেও আসলে মেয়েরা তো পারিবারিক মানে পরিবেশ ভালো না হলে সব জায়গায় চাকরি করতে পারে না। তো আমার এরপর থেকে 2000 সন থেকে 2005 সন পর্যন্ত আমার চাকরির অনেক ইন্টারভিউ দিতে থাকি, কারণ আমার যেহেতু লোক নেই, আমার জনবল নেই, আমাকে চেষ্টা করতে হয়, অনেক চেষ্টা করতে থাকি, কোথাও চাকরি হচ্ছিল না। পরিবার আমার উপর আরো ক্ষেপে যাচ্ছিল যে আমি ইচ্ছা করে বোধহয় চেষ্টা করছি না বা করছি না, কোথাও করলে হয়তো বা হলে চলে আসতে হচ্ছে, পরিবেশটা আমার ভালো লাগে না। এরকম আমার দেখা গেল যে একটা পত্রিকা অফিসে চাকরি হয়েছিল, তারপর একটা এনজিওতে চাকরি হয়েছিল, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, সেখানেও আমি 5 মাস করে থাকতে পারিনি, আমাকে সিলেট ট্রান্সফার করে দিয়েছিল। তাহলে ওখানে ট্রান্সফার করে যখন দেয় তখন আমার ওই সময় একটু অনিয়ম দেখে আমার খুব খারাপ লাগছিল, যে জন্য আমাকে ট্রান্সফার করে দিছে সিলেটে। তো তখন আমি যদি সিলেটে যাই আমার গ্রাজুয়েশন ডিগ্রি পরীক্ষাটা দেওয়া হবে না, যে জন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো ডিগ্রি পরীক্ষা তখন আমার টিউশনি তো চলছেই, এর মধ্যে যখন ডিগ্রি পরীক্ষা তখন রোজার মধ্যে আমার হঠাৎ করে ফর্ম ফিল আপ, আমি 2 দিন আগে জানি যে আর 2 দিন মাত্র সময় আছে ফর্ম ফিল আপের। তখন আমি আমার বাবাকে বললাম যে আমাকে কিছু টাকা দেন, আমি ফর্ম ফিল আপটা করে ফেলি, টিউশনির টাকা পেতে, রোজা তখন টিউশনির টাকা পেতে আর কয়েকদিন দেরি হবে। ফর্ম ফিল আপ ফর ইন্টারমিডিয়েট, এটা হলো গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন কি একদম কি ফাইনাল ইয়ার নাকি? ফাইনাল ইয়ার। হ্যাঁ, আমি এর মধ্যে আমি একটু বলি, হ্যাঁ, এর মধ্যে আমি জব করছি না তখন, আমি এর মধ্যে ওই যে 5 মাস জব করে চলে আসছি। এর মধ্যে যেটা হলো যে আমি অর্থনীতিতে ভর্তি হয়েছিলাম তিতুমির কলেজে, কিন্তু আমাদের সময় তো প্রতি বছরে পরীক্ষা না দিলেও চলতো, আমি তো টিউশনি করে ঠিক মতো ক্লাস করতে পারতাম না। 3 বছরের পরীক্ষা একবার দিলেই হতো, 3 বছর মেয়াদি ছিল, কিন্তু ওই তখনই 4 বছর করে ফেললো, যে জন্য আমার পরীক্ষা মিস করলাম। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার নিয়েছিলাম অর্থনীতি। তারপর আমি নর্মাল পাস করছে বিএসএস আমি পরীক্ষা দিলাম, প্রাইভেট পরীক্ষা দিলাম, কিছু করার ছিল না, যে বছরটা না মিস হোক, এই জন্য পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দেবো আর কি। তো তখন আমি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমার বাবার কাছে বললাম যে আমার কিছু টাকা লাগবে, আমি সে ফর্ম ফিল আপ করবো। তখন আমার বাবা বললেন যে টাকা নেই। তো আমি অনেক কলেজে গেলাম, তখন বললাম যে আমার তো 2 দিনের মধ্যে আমি টাকা ম্যানেজ করতে পারছি না, আমাকে সময় দেওয়া যাবে কিনা। তো বললেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এটা আমাদের আন্ডারে না, কিছু করার নেই আমাদের। যে জন্য বাধ্য হয়েই আমি আমার মানে মিস হওয়ার মতো বছরটা পড়ছে, যে এটা তো রোজার মাস, অনেক সময় দেখা যায় অনেক কলেজ ফর্ম ফিল আপ ঈদের পরে করে, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ঈদের পরে ফর্ম ফিল আপের সুযোগ দেয় তুমি করতে পারবা ফর্ম ফিল আপ, এটা আমাকে প্রিন্সিপাল স্যার বলে দিলেন। ঠিক আছে, আমি করলাম। তো যাই হোক, আমার ফর্ম ফিল আপটা মিস হলো। আমার বাবা সেই সময়, সে রোজারে, তখন গ্রামীণ সিম 1200 টাকা, সে গ্রামীণ সিম একটা কিনলেন 1200 টাকা দিয়ে, অথচ আমাকে ফর্ম ফিল আপের টাকাটা দিলেন না। তো যাক, ঈদের পরে আল্লাহরই হুকুম, ঈদের পরে 7 দিনের সুযোগ দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তখন আমি ফর্ম ফিল আপ করলাম, আমি পরীক্ষা দিলাম।
এরপর আমি চাকরির চেষ্টা করছি। এরপর আমার একটা চাকরি হলো অনেক কি করার পরে ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড, ওখানে চাকরি হলো। এখানে পরিবেশটা ভালো ছিল। আচ্ছা, ইন্টার যখন দিই তখন আমার আমার পরিচিত একজন আমাকে খুব আমার মনে হতো মানে আমি তাকে পছন্দ করতাম, আমি জানতাম সেও আমাকে পছন্দ করে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সে এখানে ঢাকাতে কোচিং করতে আসছিলেন, সেই সুবাদে তার সাথে আমার পরিচয়। তো তার সমস্যা হলে আমি তাকে হেল্প করতাম। তো আসলে আমিও তাকে খুব মানে আমার ফ্রেন্ডদের কাছে বলতেন, আমি সেই সুবাদে বুঝতে পারলাম যে সে আমাকে পছন্দ করেন। আমিও তাকে কখনো সরাসরি বলিনি, সেও আমাকে কখনো সরাসরি বলেনি, কিন্তু বুঝতে পারতাম যে সে আমাকে পছন্দ করেন এবং আমিও তাকে পছন্দ করি, সেও সেটা বুঝতে পারতেন। তো আমরা মাঝে মাঝে এয়ারপোর্টে যেতাম। এয়ারপোর্টে তখন ঘোরার মতো একটা ছিল, এখন তো নেই, যেতাম। তো আমার একটা বান্ধবী ছিল, তাকে আমরা দুজনেই সবকিছু শেয়ার করতাম। আচ্ছা। তো এরপর আমি এরকম চলে, উনি ঢাকা থেকে চলে গেলেন, একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। ওনার পরে আমি জানতে পারি ওনাকে নাকি কারা বলছে এয়ারপোর্টে, যখন আমরা একদিন ঘুরতে গেছি, বলছে যে এমন একটা মেয়ের সঙ্গে তুমি ঘুরছো, তোমার ভবিষ্যৎ এত, তুমি দেখতে এত সুন্দর একটা ছেলে, এরকম নাকি বলছে। আচ্ছা। এটা বলাতেই তখন থেকে উনি মানে কেমন যেন একটু শুরু করছে। তা আমি বুঝতে পারিনি সেটা, তখন বুঝতে পারিনি। এরপর দেখি কেমন যেন একটু অ্যাভয়েড করছে, ফ্রেন্ড সার্কেলদের সাথেও যোগাযোগ তেমন করছে না, আমার সাথেও তেমন যোগাযোগ করছে না। তারপর সবকিছু মিলিয়ে বুঝতে পারলাম যে সে আমাকে অ্যাভয়েড করতেছে, আসলে এটা হবে না। ডাইরেক্টলি কি আপনাকে এরকম বললো নাকি? হ্যাঁ, ডাইরেক্টলি বললো যে এটা সম্ভব। ডাইরেক্টলি ঘটনাটা কি ছিল, কিভাবে বললো? ডাইরেক্টলি বললো যে মানে সম্ভব না, এটা তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না। আচ্ছা। যাক, তারপর আমিও মানে মনে মনে খুব আমার কষ্ট পেলাম। তারপর আমি এরপর থেকে অনেক বছর আমি আর কখনো এই প্রেম ভালোবাসা নিয়ে ভাবিনি, বা ভাবছি যে না, আমার তো জীবন অনেক। আমাকে উনি বলতেন যে আমার কাছে নাকি শেখার অনেক কিছু আছে। হ্যাঁ, আমার কাছ থেকে উনি অনেক কিছু শিখছেন। উনি সবার সাথে মিশতে পারতেন না, মিশুক ছিলেন না। উনি বলছেন যে আমার কাছ থেকে নাকি উনি অনেক কিছু শিখছেন, এসব উনি বলতেন। যখন 4 বছর প্রেম করার পর ওনার সাথে আপনার ব্রেকআপটা হয়ে গেল বা ওনার সাইড থেকে অফ হয়ে গেল, তখন আপনি কি করছেন? তখন আমি ওই যে গ্রাজুয়েশন পরীক্ষার কিছুদিন আগে, এটা আপনার গ্রাজুয়েশন ফাইনালি পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে, বুঝে পর থেকে ওই যখন আমি 4-এ পড়ি, তখন সেই ব্যবসাটা যখন বন্ধ হয়ে যায়, এরপর সে কয়েকবার ব্যবসা চালু করছে এবং কয়েকবারই সে ব্যবসা করতে পারেনি, লস খেয়েছে। তো দেখা গেল সে এটা আমার উপর বেশি পড়তো, কারণ আমি তো সব পরিবারের বড়, আমাদের সবার উপরই পড়তো, আমাদের ফ্যামিলির সবার কষ্ট করতে হতো যে জন্য। তো যখন আমার 2006-এ চাকরিটা হলো, তারপর থেকে আমি পরিবারকে সাপোর্ট দিতে শুরু করলাম। তো তারপর দেখা গেল, তখন ভাবলাম যে হ্যাঁ, এখন আমি ভালো একটা জব করছি, আমি চাইতাম যে আমার এমন ভাবে বিয়ে হোক যে কেউ আমাকে ছোট করে না দেখুক, বা আমার পরিবারকে ছোট করে না দেখুক, যেন আমি নিজেই গুছাই নিজেকে আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি, যেন কেউ আমাকে না কথা শোনায়, আমার বাবা মাকে না কথা শোনায়, এটাই আমি চাইতাম সবসময়। তাহলে আমার যদি কিছু টাকা পয়সা থাকে, আমি সেভাবে একটা সাপোর্ট দিতে পারবো, ভালো হবে। যখন আমি চাকরির পরে এরপর দেখা গেল যে ভালো মানে বিয়ের প্রস্তাবও ভালো আসছিল না, আসলেও আমার বাবা মা ভালো করে দেখে খোঁজ খবর নিয়ে যে বিয়ে দিবে সেটা করছিল না। একটা বিয়ে আসলো, ভালো করে খোঁজ নিল না, কিন্তু বিয়েটা তো 2 দিনের না। আমার মধ্যে একটা কেন যেন একটা চলে আসলো। আর তার চেয়ে আরেকটাই হলো, আমার মেজো বোন নিজে পছন্দ করে বিয়ে করছে, সে হাজবেন্ডও বেশি ভালো ছিল না, নেশা করতেন। আমার আরো ভয় করতো যে একটা ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে খুব সাবধান নিতে হবে, যেন আমার বরটা মানে ভালো হয়, সবাই যেন বলে ভালো, সবকিছু মিলিয়ে টাকা পয়সা না থাকুক, কিন্তু যেন সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে পারি। যে কষ্ট, আর্থিক কষ্ট যেভাবে আমি আমার পরিবারে করছি, যেভাবে কষ্ট করে পড়াশোনা করছি, এরকম যেন না হয় আমার ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ, এটা আমি সবসময় চাইতাম। এরপর 6 সাল থেকে 12 সাল পর্যন্ত আমি 6 বছর চাকরি করছিলাম। এর মধ্যে আমার বাবা মা বা আমার বিয়ের জন্য ওভাবে আসলে করেননি, এখন ট্রাই ওভাবে করেননি। 2-একটা আসলেও দেখা গেল যে ওই যে খোঁজ খবর ভালো মতো নিচ্ছেন না, পারিবারিক তাদের সে নিচ্ছেন না, দেখে আমার ভালো লাগছে না। যে একটা বিয়ে আসলো, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, সেটা ভালোভাবে নিচ্ছিলেন না। আসলেই তো আর বিয়ে হয়ে যাওয়াটা করাটা ঠিক না, এসব কারণে আমার বিয়ে হচ্ছিল না। আচ্ছা। তারপর 2009 সালে আমি হঠাৎ করে একটু আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হলো। আর 2010 সালে এসে আমার হঠাৎ করে একটা গাইনিকার প্রবলেম শুরু হলো। আচ্ছা। গাইনিকার প্রবলেম শুরু হলো, কিন্তু কিছু ধরা পড়ছিল না। কি ধরনের প্রবলেম ছিল এটা? গাইনিকাল একটা প্রবলেম হতো আমার, ওই
মেয়েদের যে সমস্যাগুলো হয় এরকম আচ্ছা, একটা প্রবলেম okay, ছিল। হ্যাঁ। তো এটা প্রতি সবসময় হতো, যে কারণে আমার অফিস করতে সমস্যা হয়ে যেত ও আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা টাইমলি না হয়ে ইট ওয়াজ ইররেগুলার জি। এবং এনি টাইম মাসের মধ্যে বিভিন্ন সময়। এটা হতো আর কি। আচ্ছা, তো কিন্তু এটা প্রবলেমটা ডায়াগনোস করা যেত না। না, ডায়াগনোস করার জন্য আমি ট্রাই করছি, তিনজন ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছু ধরা পড়ছিল না। আচ্ছা, এর মধ্যে আমার এক কলিগের সঙ্গে আমার বিয়ের কথা চলে এবং বিয়ে সবকিছু ফাইনাল হয়ে যায়। তো 2012 সালের শুরুতে ঠিক হয় যে এপ্রিলে বিয়েটা হবে। ঠিক তখন প্রবলেম কন্টিনিউ করছে আপনার? তখনও কিন্তু আমার অসুস্থতাটা কন্টিনিউ আছে। ও জানতো বিষয়টা? হ্যাঁ জানতো, আচ্ছা সবাই জানতো, অফিসে সবাই এটা জানতো, আচ্ছা। বাইরেও সবাই জানতো, এটা সবাই মোটামুটি যে জানতো যে আমার সবসময় সমস্যা এরকম একটা হচ্ছে। পার্সোনাল প্রবলেম সবাই জানতো কিভাবে আমি বুঝলাম না। এটা আসলে জানতো যে আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতাম, ও, আচ্ছা, আচ্ছা, সেজন্য আচ্ছা, জানতো আর আচ্ছা, কি। হুম। তো জানুয়ারি মাসে যখন আসলো তখন আমার হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হলো। তো আমি আমার যেহেতু কাজ এটা ডাটা এন্ট্রি তৈরি করার কাজ, আমাদের তো কম্পিউটারের কাজ, এটা খুব কাছে থেকে লেখাগুলো কাছে থেকে দেখতে হয়। আমি তখন চোখে ডাক্তার দেখালাম, দেখানোর পর আমাকে পাওয়ার দিল। পাওয়ার দেওয়ার পর এক সপ্তাহ পরে আবার পাওয়ার আমার কাজ করছে না। যখন পাওয়ার কাজ করছে না তখন আমি আবার ডায়াবেটিসের লক্ষণগুলো দেখা গেল। তো সবার মুখে সবকিছু খুব মানে সাইমultaneously হচ্ছিল, খুব হ্যাঁ র্যাপিডলি হ্যাঁ হ্যাঁ, হচ্ছিল। খুব তাড়াতাড়ি হচ্ছিল। আর ডায়াবেটিসটা যখন আমার দেখা দিল তখন অনেক মিষ্টি খেতে ইচ্ছে করে, অনেক খাচ্ছি। তো এটা তো জানতাম যে এটা মিষ্টি খেতে ইচ্ছে করা ডায়াবেটিসের লক্ষণ, এটা জাস্ট জানতাম, কিন্তু কত হলে যে ঠিক ডায়াবেটিস এটা জানতাম না। তখন আমি আমাদের এলাকাতে পরীক্ষা করালাম, পরীক্ষা করার পর বললো কি আপনার তো 30। আমি সন্ধ্যার পরে টেস্ট করেছি 30 খাওয়ার আমি তো পরে, শুনে সন্ধ্যার অবাক, দিকে? খাওয়ার পরে আমি মাত্র জিলাপি খেয়ে গেছি। তা আচ্ছা। আমি তো, উনি বলে কি আমি বলি কি তো ওষুধ দেন, আমি তো জানি না 30 কত কি, এটা আমি বুঝি না, বুঝতাম না ডায়াবেটিসের এটা এই মাত্রাটা। তখন আমাকে বললেন যে তুমি কি বলতেছো, আমার পরিচিত বলে এক আঙ্কেল, তুমি কি বলতেছো, তুমি 30 মানে তুমি বোঝো, তুমি কালকেই বাইরে যাবা, তোমাকে ইনসুলিন দিতে হবে। আমি তো খুব ভয় পেয়ে গেলাম, কি বলেন আপনি। পরের দিন সকালে আমি বাইরে গেলাম, ডায়াবেটিস চেক করালো, ডায়াবেটিস চেক করার পরে 2 ঘন্টা সময় দিল। 2 ঘন্টা খুব ক্লান্ত লাগতো, ঘুম পেত, অফিসেও খুব ঘুম পেত ইয়েতে। তখন আমার অনেক ডায়াবেটিস ধরা পড়লো, 20-23, খালি পেটে 20, ভরা পেটে 23। খালি পেটে 20 তো অনেক। সঙ্গে সঙ্গে আমাকে ইনসুলিন দিয়ে দিল। ইনসুলিন চলছে, আমাকে হাঁটতে বলছে, আমি খুব বাসায় যে কন্টিনিউ সকাল বিকেল হাঁটছি। আপনার যখন ডায়াবেটিস ধরা পড়লো তখন আপনার বয়স কত? ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন আমার 30 বয়স। 30, বিয়ে কথা চলতেছে, হ্যাঁ। এবং মাঝখানে যেটা সমস্যার কথা বললেন ওটা আছে, ডিজাস্টার একেবারে বলা যেতে পারে। তারপর যখন হলো, আমি যেহেতু আমাকে অফিস করতে হবে, পরিবারকে সাপোর্ট দিতে হয়, আমার উপর ডিপেন্ড করে ফ্যামিলি। আমার ছোট ভাই বোন 2টা পড়াশোনা করছে, তারপর আমার মেজো বোন তো বিয়ে হয়ে গেছে, ওর একটা ছেলে আছে। তো সবকিছু মিলিয়ে বাবার তখন ব্যবসায় আবার 2010 সালে লস খেয়ে সে কুমিল্লায় চলে গেল। সে এখন পরিবারকে খুব বেশি সাপোর্ট দিতেই পারছে না, 3-4 হাজার টাকা করে বাসায় দিচ্ছেন। তো বাসা তো একটা ঢাকা শহরে বাসা ভাড়া অনেক, খাওয়া খরচ সবকিছু মিলিয়ে চলছিল না। তো সেখানে আমার উপর ডিপেন্ড, আমি যদি সেখানে অসুস্থ হয়ে থাকি কিভাবে কি চলবে। তো এরপর আমাকে কিছু টেস্ট দিল, যখন ডায়াবেটিস ধরা পড়লো তখন কিছু টেস্ট দিল। তা আমাকে তো সুস্থ হতে হবে, তাড়াতাড়ি অফিস করতে হবে, নাহলে তো স্যালারি পাবো না। আমাদের হলো কাজের উপরে স্যালারি, তাহলে তো স্যালারি পাবো না, কিভাবে চলবে, কিভাবে আমি চিকিৎসা করব, অনেকটা চিন্তার বিষয়। তো এরপর যখন 15 দিন আমি এভাবে হাঁটতে থাকলাম, যে আমি শুনছি যে হাঁটলে নাকি ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যায়, খাওয়া দাওয়া কন্ট্রোল করছিলাম, ইনসুলিন দিচ্ছিলাম সকাল বিকেল। 15 দিন পরে আমি যখন বাইরে গেলাম, আমাকে আমি একাই গেছি, যে আমি তো বুঝতে পারিনি আমাকে কি বলবে তারা। আমি গেছি, আমাকে যে বলার পর বললো যে আপনার সাথে কি কেউ আসেনি যে আমাকে বলবেন যে ডাক্তার। তো আমি বললাম যে না, কেউ আসেনি। তো বললো যে আপনি অনেক দূরে বাসা, ওখান থেকে আসতে অনেক সমস্যা, আমাকেই বলেন না, তাছাড়া সবাই ব্যস্ত, আসতে পারবে না। তখন বললেন যে আপনার পিটিউটারি ম্যাক্রো অ্যাডেনোমা টিউমার হয়েছে, আর এটার জন্য আমার চেহারা খুব বদলে গেছিল। চেহারাটা কেমন, এখন তো তা অনেক ভালো দেখাচ্ছে, চেহারাটা কেমন যেন, নাকটা মোটা হয়ে গেছিল, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছিল, হাতের রগ গুলো দেখা যেত। তো আসলে কেমন যেন এটা আপনার মোটা হয়ে গেছিল। বুঝতে পেরেছি। এটা কোথায়, স্থানটা কোথায় টিউমারের স্থানটা? টিউমারটা ব্রেনে, আমার পিটিউটারি ম্যাক্রো অ্যাডেনোমা, এখানে ব্রেনে টিউমারটা। এটা সবারই থাকে, এটাই হলো মেইন গ্রন্থি যেটা পুরো সম্পূর্ণ বডিকে কন্ট্রোল করে। ও মাই গড, তো এটা কি হচ্ছিল, আপনারা ডায়াগনোস করে ধরা পড়লো কিভাবে? আপনার কি এটা বাইরে যখন আমাকে ওই ডায়াবেটিস ধরা পড়লো, তখন ওরা আমার হাতের এগুলো দেখে, আমি যে 3 জায়গায় ডাক্তার দেখিয়েছি, ওরা কিছু ধরতে পারেনি। উত্তরাতে দেখিয়েছি আমি, ওই যে কচুক্ষেত একটা আর্মি ডাক্তার, ওনাকে দেখিয়েছি, কেউ ধরতে পারেনি এই সমস্যাটা। যখন আমি বাইরে দেখালাম, তখনই ওরা হাতের এই রগগুলো দেখে, চেহারাটা চেঞ্জ দেখে ওরা তখনই বলে দিল
যে হয়তো আপনার একটা গ্রন্থি বেড়ে গেছে অথবা আপনার মাথায় কোনো টিউমার হয়েছে, এটা ওনারা দেখেই বলছে। আমার চেহারা দেখে, চেহারা কেমন বিদঘুটে দেখাচ্ছিল আর কি, নাকটা এমন মোটা দেখাচ্ছিল, চেহারাটা কেমন ফুলেছিল। ওরা তখন আমাকে টেস্ট করালো, ব্রেনের আমার ভিজুয়াল ফিল্ড করা, চোখের ভিজুয়াল ফিল্ড করালো, ব্রেনের একটা এক্সরে করালো, আচ্ছা ব্রেনের একটা এক্সরে করালো, আর ইসের আর কিছু টেস্ট, ব্লাডের কিছু টেস্ট করালো। সেই টেস্টে আমার ধরা পড়লো যে আমার পিটিউটারি টিউমার। তারপর উনি বললেন যে আমার একটা এমআরআই করতে হবে, আর বললেন যে এটা এখন কোনো ব্যাপারই না, আপনি ভয় পাবেন না, বাংলাদেশে এরকম অপারেশন অ্যাভেলেবেল হয়, এখন কোনো ব্যাপার না, কিন্তু আমাদের বাইডেমে এটা এই অপারেশন নেই, এটা বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে, আপনি ওখানে যোগাযোগ করেন। উনি রেফার লিখে দিলেন। আমি যখন বললেন তখন আমার কাছে ব্যাপারটা তো কঠিন মনে হয়নি, কিন্তু যখন আমি বের হলাম রুম থেকে, ডাক্তারের রুম থেকে বের হলো, বলি কি বললো এটা, আমি তাহলে কি আমার আয়ু এত কম, আমার ব্রেনে অপারেশন করতে হবে, আর আমি এত টাকা পাবো কোথায়? আমার মধ্যে হতাশা চলে আসলো যে আমি কিভাবে কি হবে। তখন আমি বের হয়ে যখন পিজি বঙ্গবন্ধু মেডিকেলের সামনে ওখানে গাড়িতে উঠবো, আমাদের খিলখিতে গাড়িতে উঠবো, ওখানে আমি দাঁড়িয়ে আছি, অনেক গাড়ি যাচ্ছে, আমি উঠবো, আমার কোনো জ্ঞান ছিল না। তো আমি গাড়িতে উঠে তারপর ফোন দিলাম বাসায়, আমার বোনের হাজবেন্ডকে ফোন দিলাম, আর অফিসে এক কলিগকে ফোন দিলাম। তো ব্রেন টিউমার ধরা পড়লো। তো আমার তো এই সম্পর্কে কোনো ধারণা নেই। এটা 2012 সালের ফেব্রুয়ারি মাসে ধরা পড়েছে। তো আমি তো ভাবতে পারছিলাম না কিভাবে আমি অপারেশন করব। তা বাসায় জানালাম, তো বাসায় সবাই চিন্তায় পড়ে গেল, আর অফিসে এক কলিগকে জানালাম ফোন দিয়ে যে আমার এরকম অসুস্থ। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ও কি বলছিল? ও জানতো বিষয়টা? উনিও জানছেন। উনি তখন আমাদের অফিস থেকে চাকরি ছেড়ে দিচ্ছেন, তার এক বছর আগে চাকরি ছেড়ে দিচ্ছেন, 11 সালে চাকরি ছেড়ে দিচ্ছেন, উনি অন্য জায়গায় চাকরি করছিলেন। ব্রেন টিউমার, ডায়াবেটিস এবং পিরিয়ডিক্যাল প্রবলেম। জি রাইট। তারপর তো ডাক্তার যেটা বললেন, আমার সব সমস্যা, যে সমস্যাগুলো হচ্ছিল চোখের, সবকিছু আসলে টিউমারের জন্য হচ্ছিল, ইমব্যালেন্স হয়ে গেছে বডি। জি, সবকিছু ইমব্যালেন্স হয়ে গেছে। এখানে অনেক হরমোন আছে যেগুলো ঠিকমতো, একটা হরমোন এখন ঠিকমতো অনেক বেশি বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য আমার চেহারার এই চেঞ্জ গুলো আসছে, হরমোনাল ইমব্যালেন্স যেটাকে বলে। হ্যাঁ জি। এরপর তো আমি কিভাবে অপারেশন করব খুব চিন্তায় পড়ে গেলাম বাসায়, যে আমি কিভাবে কি করব। তখন আর তার এক বছর আগে আমার আমি তো 97 পাস করেছি কুর্মিটোলা স্কুল খিলক্ষেত। তো ওই কুর্মিটোলা স্কুলে যারা আমার ব্যাচে যারা ছিল, ওরা তার এক বছর আগে আমরা রিইউনিয়ন করেছিলাম। তো ওই রিইউনিয়ন করাতে তখন অনেকের সঙ্গে পরিচয় হয়, অনেক ছেলেদেরকে চিনতাম না, মেয়েদেরকে শুধু চিনতাম, ছেলে মেয়ে যেহেতু আলাদা ছিল। তখন অনেক ছেলেদের সাথে পরিচয় হলো এবং জানলাম যে আমার ক্লাসের একসাথে আমরা পড়াশোনা করছি। ওরা সবাই এগিয়ে আসলো আমার সেই ওরা যখন জানলো যে আমার এত বড় অসুখ, আমার বাসায় আসলো, কয়েকজন ফ্রেন্ড আমার বাসায় আসলেন, এসে জানলো যে এই অবস্থা। তখন বললো যে এরকম তো কেউ আমাদেরও হতে পারে, আমরা সবাই পার্টিসিপেট করবো, এরকম আমাদেরও হতে পারে। অথচ ওরা কিন্তু ওদের নিজেদের বাড়ি, ওদের কোনো কিছুর অভাব নেই। তারপরও যখন এটা বললো, তখন আমি কাঁদবো না হাসবো আসলে, যে আল্লাহ এত বড় দয়াময়, চিন্তা করার যেখানে আমার কোনো উপায় নেই যে আমি অপারেশন করব। ওরা আমাকে বেশ হেল্প করলো, আর অফিস কলিগরা সবাই মিলে হেল্প করলো। তখন আমি প্রস্তুতি নিলাম অপারেশন করার জন্য। এমআরআইটা করলাম, এমআরআইটা করার পরেই আমি প্রস্তুতি নিলাম। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 20 তারিখে আমি শেষ পর্যন্ত সিট পেলাম। সিট পেতে যে বঙ্গবন্ধু মেডিকেলে সিট পেতে যেও সিট সহজে পাচ্ছিলাম না, কারণ এখানে তো সহজে সিট পাওয়া যায় না। তখন আমার ফ্রেন্ডরা, ওরা সবাই, তার মধ্যে কিছু মানুষের নাম না বলেই নয়, ফিরোজ, তানিম, মাসুম, রিগান, তারপর শিরিন, রুকু সহ আরো অনেক ফ্রেন্ড আছে যারা এগিয়ে আসছে আমার এই দুঃসময়ে আমার পাশে থাকছে। তো আমাদের খিলক্ষেতের সাধারণ সম্পাদক ছিলেন তখন রফিক আঙ্কেল। উনি জানলেন ব্যাপারটা, জেনে উনি বললেন যে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাহারা খাতুন আপা, ওনার কাছে নিয়ে গেলেন, আমার আম্মাকে সহ গেলেন, যে দেখি কোনো সিটের ব্যবস্থা করা যায় কিনা। যাওয়ার পরে উনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজে ফোন দিয়ে বলে দিলেন, তখন ভিসি প্রাণগোপাল দত্ত স্যার বঙ্গবন্ধু মেডিকেলের, অনেকে বলে দিলেন। পরের দিন গেলাম, যাওয়ার পরে কাগজ একটা লিখিত দিয়ে দিলেন, ওই লিখিতটা নিয়ে গেলাম। তারপরও সিটটা খালি না হলে তো নিতে পারবে না, 15 দিন লাগলো, সিট পেয়ে গেলাম। আমি এপ্রিলের 20 তারিখে ভর্তি হলাম ওখানে। তারপর 1 মাস 1 দিন পর আমার অপারেশন হলো। সেটা ছিল মে মাসের 22 তারিখ আমার অপারেশনটা হয়। আচ্ছা, আপনার অপারেশনে কি পরিমাণ অর্থ খরচ হয়েছে? অপারেশনে আমার 3 লাখ টাকার উপরে চলে গেছে। তাও সরকারি বলে আপনি এই টাকায় করতে পারছেন? জি। বেসরকারি হলে, বেসরকারিতে আমাকে বলেছিল, এক জায়গায় বলেছিল 6 লক্ষ লাগবে, এক জায়গায় বলেছিল 10 লক্ষ লাগবে।
তো 3 লক্ষ টাকা আমি ওখান থেকে সরকারিভাবে আসলাম। ভাবলাম যে অপারেশন যখন হলো, অপারেশন যখন হওয়ার আগে আমার আবার একটু স্বভাব ছিল মানুষের করা, ওখানে সবার জন্য দেখা গেলো আমাকে ওষুধ দিয়ে ঘুমাতে বলতো, আমি ঘুমাতাম না, আমি ছুটোছুটি করতাম, অন্যদের খুব চেষ্টা করতাম যারা গ্রাম থেকে আসে তাদেরকে হেল্প করার জন্য। তো আমি অপারেশন হওয়ার পরে কি হবে এরকম একটা ভয় তো থাকি, সবারই থাকে। তা আমার খুব মনোবলটা ছিল, আমার টেস্টগুলো ওখানে এক এক জায়গায় করতে হয়, অনেক পিজি হসপিটালের যেহেতু টেস্ট, বঙ্গবন্ধু মেডিকেলের টেস্টগুলো এক এক জায়গায়, সেগুলো দৌড়দৌড়ি করে করতে হয়, করলাম। তারপর আমার অপারেশনটা হলো। যখন আমার অপারেশনটা সাকসেস হলো তখন আমার মনে হলো যে আমি নতুন জীবন পেয়েছি, তাহলে আমার সবকিছু স্বাভাবিক। আমি বুঝতে পারিনি যে আমার জীবনটা অন্যরকম হয়ে যাচ্ছে, অস্বাভাবিক হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারি। চলবে, এত ব্যয়বহুল খরচ। তারপর কিছুদিনের মধ্যেই জানতে পারলাম যে বিয়েটা হচ্ছে না, বিয়েটা ভেঙে গেছে, মানে যেহেতু অসুস্থ, হ্যাঁ অসুস্থ, এরকম এটা বিয়ের সম্ভব না। এরপর আমি চাকরিটা করছিলাম, অফিসে সবাই খুব হেল্প করছিল। অপারেশনের 3 মাস পরে আমি আবার আমার খুব অসুস্থতা দেখা দিল। তো তখন আবার গেলাম হসপিটালে, যাওয়ার পরে এই শুরু হলো নিয়মিত চেক আপ। বলছে সবসময় চেক আপে থাকতে হবে, যখনই কোনো ইয়ে হয় চেক আপে থাকতে বলছে, তাহলে আমি সুস্থ থাকতে পারবো, এটা আমাকে বলছে। তা আমি নিয়মিত চেক আপে থাকি। যখন মাথা ব্যথা শুরু করতো তো যেতাম, যাওয়ার পরে বললো একটা এমআরআই করলো। তো ভাবলাম যে আবার কিছু রয়ে গেল, কি যেন হয়েছে, বলছে 5 বছর পরে আবার অপারেশন করা লাগতে পারে। তখন আমার ওই যে গ্রন্থিটা বেশি ছিল, একটা হরমোন যে বেশি ছিল, গ্রোথ হরমোন, ওটা অপারেশনের আগে 50 ছিল, অপারেশনের পরে কমে 11 হয়েছে। আচ্ছা, বঙ্গবন্ধু মেডিকেলে 11, বারডিমের 13 এরকম হয়েছে। তো তারপর যখন এখন ওরা চায় এটা মেয়েদের 2-3 আসতে হবে, 5-এর মধ্যে থাকতে হবে এই হরমোনটা, সেটা এখন 11-13 এরকম। এটা বললাম এই কারণে, পরে এটা লাগবে এটা। তো এরপর যখন হলো এরকম খুব বেশি অসুস্থ হয়ে গেলাম, তখন দেখলো যে ওখানে ব্লাড জমে আছে, যেখানে টিউমারটা ছিল ওখানে ব্লাড জমে আছে। তো এটা ওষুধের মাধ্যমে কিছুদিন রিমুভ করা যাবে, তো ওষুধের মাধ্যমে ওটা রিমুভ করা গেল। তারপর আমি আবার অফিস করছি, আবার বিয়ের প্রস্তাব আসে, তো বিভিন্ন বিয়ের প্রস্তাব আসে, এই অসুস্থ বলেই চলে যায়। তারপর আমার চেহারা চেঞ্জ আসছে, আস্তে 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 বুঝতে পারলাম যে আসলে আমি আর স্বাভাবিক অবস্থায় নেই। সমাজ, তারপর পরিবার, তারপর আত্মীয় পরিজন, সবার কাছে আমি যেন কেমন একটু বোঝার মতো হয়ে যাচ্ছি, মানে তাদের অ্যাটিটিউডে। হ্যাঁ, তাদের অ্যাটিটিউড আমি এটা বুঝতে পারছিলাম। তো 1 বছর 5 মাস, মানে 1 বছর পরে আমাকে আবার হসপিটালে ভর্তি হতে হলো। তখন আমার আবার মাথা ঘোরালে কি সমস্যা, কারণ আমার তো এখন ব্রেনে একটা সমস্যা হয়ে আছে, টেনশন হয়। আবার বারডিমে ভর্তি হলাম। এবার বারডিমে ভর্তি করে বললো যে ব্লাড দিতে হবে, আমার হিমোগ্লোবিন অনেক কমে গেছে, 5.6 হয়ে গেছে, ব্লাড দিতে হবে। তখন আমি 4 ভাগ ব্লাড দিলাম, দিয়ে সুস্থ আমি আবার যে অফিস শুরু করলাম। 10 দিন আমি ভর্তি ছিলাম, কয়েকদিন ছুটি কাটালাম, আবার অফিস শুরু করলাম। এই ক্ষেত্রে যেটা বলবো, আমার অফিস আমাকে অনেক হেল্প করছে, আমি অসুস্থ থেকে খুব কাজের ব্যাপারে। তারপর 1 বছর 5 মাস পরে আমার ওই যে গ্রোথ হরমোনটা ওটা আবার বেড়ে যেতে থাকলো, 21 হয়ে গেছে। তখন আমাকে ডাক্তার বললো এটা তো বেড়ে গেল, তো আবার অপারেশন করতে হবে। তখন আমাকে একটা গ্রোথ হরমোনটা কন্ট্রোল করার জন্য ট্যাবলেট আছে, ওই ওষুধটা দিলেন। তো সেই ওষুধটা যখন আমি করলাম, ওষুধটা যখন আমি খেতে দিল, তো আমি 1 মাস খেলাম। 1 মাস খাওয়ার পরেই আমার হতাশা শুরু হয়ে গেল, যে আর কি হবে। আমি দেখলাম যে আমার ভবিষ্যৎ নেই, সবার মতো আমার ফ্রেন্ড সার্কেলটা সবার ছেলেদের বিয়ে হয়েছে, মেয়েরা বিয়ে করছে, সবারই বিয়ে হয়ে গেছে। তারা আমার লাইফটা কেন এমন হলো, আমি কেন বোঝা হয়ে গেলাম সবার কাছে। সমাজে সবাই কেউ আমাকে দেখে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পেছনে যে আমাকে নিয়ে বদনাম করতেছে। এই যেমন অসুস্থতা আমার নিজের দান, আমি নিজে নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে চেয়ে। আমার বিয়ে হচ্ছে না, এটাও আমার দোষ, সবকিছু আমার উপর মানুষ বলছিল দোষ। তো এটা আমি মেনে নিতে পারছিলাম না, বিভিন্ন কারণে মেনে নিতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তা আমি অনেক হতাশায় চলে গেলাম। তখন আমি ওই ওষুধটা, ডাক্তার বলছে ওষুধটা তাদের পরামর্শ ছাড়া মিস করা যাবে না। আমি অনেক ওষুধ তাদের পরামর্শ ছাড়া বন্ধ করে দিলাম, যে আর ওষুধ খেয়ে কি হবে, আর বেঁচে থেকে কি হবে, আমার জন্য মৃত্যুটাই শ্রেয়। ঠিক তার 6-7 মাস পরে, মানে আমার ঠিক অপারেশনের 2 বছর পরে 14 সালে এই আমার ওই ওষুধটা মিস করার কারণে আমার ওই হরমোনটা বেড়ে 30 হয়ে গেল। তখন আমাকে যেটা করলো যে এখন রেডিওথেরাপি দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। রেডিওথেরাপিটা না, শুধু আমার ভুলের জন্যই রেডিওথেরাপিটা দিতে হলো। রেডিওথেরাপিটা রেডিওথেরাপিটা যখন দিলাম, তখন মহাখালী ক্যান্সার হসপিটালে রেডিওথেরাপিটা দিলাম। ওখানে আমি থেরাপিটা দিচ্ছিলাম, 30টা থেরাপি দিলাম। 30টা থেরাপি দেওয়ার পর তখন আমার কিছু সাইড ইফেক্ট শুরু হলো,
বেশ কিছু রেডিওথেরাপির যে সাইড ইফেক্ট গুলো হয়, আমি বেশ অসুস্থ হয়ে গেলাম। এবং তার থেরাপিটা শেষ হওয়ার পরে 2 মাস পরে আমার আবার হসপিটালে ভর্তি হয়ে টেস্ট করে দেখবে কি করতে হবে। এরপর থেকে যেটা হলো, প্রতি বছরই আমাকে হসপিটালে ভর্তি হতে হতো। তো ওই 3 মাস পরে যখন আমি ভর্তি হলাম, তখন আমাকে দেখলো যে ব্লাড আবারও কমে গেছে অনেক, আর ওই হরমোনটা কিছুটা কন্ট্রোলে আসছে। যখন ব্লাড কমে গেছে তখন ওই ব্লাড দেওয়ার জন্য অনেক ট্রাই করলো, 3 ব্যাগ ব্লাড আমার যে দিল, কিন্তু ব্লাড নিচ্ছিল না শরীরে, কোনোভাবে ব্লাড দিতে পারছিল না। তো যখন আমি ওই রেডিওথেরাপিটা, তখন আমি বাসায় বসে থাকতাম, অফিস নাই। ওই সময় আমি ছোটবেলা থেকে লিখতাম, কিন্তু লেখাটা ওভাবে পত্রিকাতে ছোটখাটো এমনি লিখতাম, কিন্তু এটা যে কখনো মানে ওইভাবে লিখবো ভাবতে পারিনি। যখন আমি দেখলাম যে আমি একা হয়ে যাচ্ছি পারিবারিক কারণে, সামাজিক কারণে, সবকিছু, তখন আমি আমার কথাগুলো লিখে রাখতাম, খাতায় লিখে রাখতাম হাতে। তো এরকম লিখতাম। তো তখন আমি যখন রেডিওথেরাপিটার সময় আমার বেশিরভাগ লেখাটা ওই সময়টাই লিখছি। তারপর যখন 3 মাস পর হসপিটালে ভর্তি হলাম, ওই সময় যখন হসপিটালে ব্লাডটা নিচ্ছিল না, তারপর আমি আরো বেশি আমার লেখাগুলো আরো লিখলাম যে আমি তাহলে কি আমি আর সুস্থ হব না। এরপর আস্তে আস্তে করে আরো অসুস্থ হয়ে গেলাম। রেডিওথেরাপি যখন আমাকে ব্লাডটা দিতে পারলো না, তার 2-3 মাস পর আবারও হসপিটালে ভর্তি করে এবার একটা ইনজেকশন দিয়ে তারপর আমাকে ব্লাডটা দেওয়ার চেষ্টা করলো। এই সময় যখন ব্লাডটা নিল, তো ঠিক তখন বইমেলা চলে আসছে। বইমেলা চলে আসার পরে তখন আমি বইমেলায় গেলাম, বড় একটা প্রকাশনা, তাদের সঙ্গে কথা বললেন যে আপনি কি লেখাটা হাতে লিখছেন না কম্পিউটারে লিখছেন? আমি বললাম আমি তো হাতে লিখছি। বললো আপনাকে কম্পিউটারে টাইপ করে তারপর আমাদের কাছে মেইল পাঠান। উনি ফোন নাম্বার দিল আর একটা মেইল অ্যাড্রেস দিলেন। তো আমি তখন সেই নাম্বারটা এরপর আমি আমাদের অফিসে ইংরেজিতে বাংলা টাইপ শিখলাম। আমি শিখে বাসায়, যেহেতু দোকানে এত টাকা দিয়ে করার মতো আমার ছিল না, যখন আমার খুব ইচ্ছে যে আমি বাঁচি আর যাই করি, আমার জীবনে তো ভবিষ্যৎ নেই আমি জানি, কিন্তু তারপর আমি যেন একটা বই করে যেতে পারি, আমার জন্য একটা আমি যেন লিখতে পারি। আমি সবসময় বই মেলায় যেতাম প্রতি বছর, আমার খুব ইচ্ছে হতো যে আমি কখনো পাঠক না, আমি লেখক হিসেবে যেন কখনো বই মেলায় যেতে পারি। তো আমার বিশ্বাস ছিল যে আমার লেখাগুলো যে পড়বে তার ভালো লাগবে। তো তখন আমি সব হাতে লিখলাম, কম্পিউটার হাতে লেখা ছিল, সেটাকে আমি কম্পিউটারে টাইপ করলাম। টাইপ করার পরে আমার লেখাগুলো আমি ওই মেইলে পাঠানোর পরে সেই লেখাটা, সে বড় প্রকাশনা একটা, ওনারা দেখলেনই না লেখাটা। আমি চাইছিলাম যে আমার লেখাটা বড়, আমি আসলে বুঝি নাই। তো তখন আমার লেখাটা ওরা করলেন না, মানে দেখলেন না। তো যখন সেপ্টেম্বর মাস চলে আসলো, 2015 সালের সেপ্টেম্বর মাস, তখন আমি ফোন দিচ্ছি, যেহেতু ফোন নাম্বার আছে, যোগাযোগ করছি। বললেন যে এখন তো সম্ভব না, আমি আসলে লেখাটা দেখতে সময় পাইনি, আপনি অন্য কোনো প্রকাশনা দিয়ে বইটা করেন। তখন আমি ভাবলাম কি আমার এই স্বপ্নটাও পূরণ হবে না? মানুষের স্বপ্ন, এমনও মানুষ আছে যার কোনো স্বপ্নই পূরণ হয় না। আমার মধ্যে কেমন কষ্ট কাজ করছিল যে আমার তো কিছুই নেই, আমি কিভাবে সবকিছু করবো, আমার একটা স্বপ্ন, এটাও কি বিধাতা আমাকে পূরণ করতে দিবেন না? তখন আমি আর অনেকেই জানতেন আমি লিখি, বই করতে চাই, এটা আমার অফিস কলিগরা খুব সাপোর্ট দিতেন। অনেক আপুরা আছেন, কবিতা আপু, নাজমা আপু, পারভেজ ভাইয়া, রাফাজ আপু, নীলুফা আপু, মিজান, ওরা সবাই আমাকে খুব লেখার ব্যাপারে সাপোর্ট দিতেন যে আপনি লিখেন, আপনি ভালো করতে পারবেন। এরপর একজন পরিচিতের মাধ্যমে একটা প্রকাশনায় দিলাম। ওরা গাইড বই করে, ওরা আসলে সৃজনশীল বই করে না। বলছে আমরা করে আমরা একটা যারা স্টল পায় এদের একটা পরিবেশনায় দিয়ে দেব। তখন ওরা পরিবেশনায় একটা প্রকাশনাকে দিয়ে দিল। আমার বাসা থেকে সবাই বলল বই করে কি হবে, বইগুলো তো পড়ে থাকবে, শুধু শুধু টাকা নষ্ট, টাকা দিয়ে বই করতে হবে। আর আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই বললো বই করে কি হবে, তুমি লিখো, আমরা তো জানি, তুই লিখিস আমরা জানি, আমার বই করে কি হবে, বই করা দরকার নেই, এমনিতে তো আমরা তোর লেখা জানি, এটুকে তুই লিখতে ভালো জানিস, আমরা তো জানি, তো বই করে কি হবে। তা আমি ভাবলাম যে না, বই পাশে পড়ে থাকুক, তবু আমি করব। তখন আমি ধূসর কন্যা আমার প্রথম বইটা করলাম। তো যখন বইমেলায় আমি যেতাম 2016 সালে, তো যেহেতু যে প্রকাশনাতে পরিবেশনায় ওরা আমার বইটা করেনি, ওরা তো ভালো করে আমার বইটা করতেন না, সেলের ব্যাপারে চেষ্টা করতেন না। আর নতুন একজন, আমি বুঝলাম যে নতুন ওখানে অনেক আছে আমার মতো, কার বই, ওখানে যারা পুরাতন, যারা খুব ভালো নাম করা রাইটার, ওদের বই সবাই কিনবে। আমি ওখানে আমার বই কেউ হয়তো ওভাবেই করবে না। ঠিক তখন আমার যে ট্রিটমেন্ট করেন বঙ্গবন্ধু মেডিকেলের একজন বড় ডাক্তার, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইন হরমোনের ট্রিটমেন্ট করেন উনি,
ফরিদউদ্দিন আহমেদ স্যার, ফরিদউদ্দিন স্যার, ওনাকে আমি একজন জুনিয়র ডাক্তার আমাকে দেখতেন, হালিম স্যার, উনিও লেখালেখি খুব পছন্দ করতেন, কবিতা লিখতেন। তো উনিও বললেন যে এখন লেখালেখি করে কিছু হবে না, এখন অনলাইনের যুগ, এখন ডিজিটাল যুগ, এখন তো সবাই এতেই পড়ে, কোনো নেই, তারপর তুমি যখন করতে চাও করো। তো করলাম, বইটা করে আমি জাস্ট কিছু বই নিয়ে ওই সার্কিটি থেকে, হালিম সার্কিটিতে গেছি। উনি বললেন যে একটা স্যারকে বই দেন, নাম লিখে দেন, উনি কি লিখতে হবে তাও বলে দিলেন। তা আমি স্যারকে দিলাম। আমি জানি স্যার অনেক ব্যস্ত থাকেন, 2টা পর্যন্ত হসপিটালে থাকেন, বিকেলে উনি পপুলারে বসেন, তো উনি হয়তো 5টা থেকে সে অনেক রাত পর্যন্ত থাকেন, তো উনি তো আমার বই দেখার সময় পাবেন না, পড়ার সময় পাবেন না। তবুও উনি যখন আমাকে ট্রিটমেন্ট করেন, উনি হয়তোবা সেই ইয়েতেই হয়তোবা দেখতেও পারেন বইটা ইয়েতে, এই জন্য আমি ওনাকে বইটা দিলাম। আমি 1 সপ্তাহ বইটা দিয়ে আর 1 সপ্তাহ পরে আমি হসপিটালে গেলাম, আমাকে ভর্তি হইতে হবে আবার, যেহেতু প্রতি বছর আমাকে ভর্তি হইতে হয় কোনো না কোনো কারণে, এরপর থেকে 16 সাল থেকে যেটা হলো আমার হরমোন ওই বছরই যখন ভর্তি হব তখন এরপর থেকে অনেক হরমোন ইনব্যালেন্স হয়ে গেল। শুধু ওই যে গ্রোথ হরমোনটা প্রবলেম ছিল ওটা মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, হিমোগ্লোবিন, স্টেরয়েড, থাইরয়েড, আদার্স হরমোনগুলো ইনব্যালেন্স হয়ে গেল, কোনোটা কম কোনোটা বেশি, এরকম প্রবলেম হয়ে গেল। আমাকে সব ওষুধ খেতে হবে, আমাকে জানালো যে সব ওষুধ খেতে হবে। তখন ওই 1 সপ্তাহ পরে আমি যখন গেলাম, তখন টেস্ট করার পরে উনি আমাকে ভর্তি হতে বলেন। ভর্তি করার পরে উনি আমাকে, ওনাদের একটা কর্নার আছে, ওখানে ডেকে অনেক জুনিয়র ডাক্তাররা ছিলেন, ওদের সামনে উনি বললেন যে এই তোমরা কি জানো ও আমাদের পেশেন্ট, এই পেশেন্ট কি একটা বই লিখেছে, সেই বইটা যে তথ্যগুলো লিখেছে, এমআরআই করার পরে কি অবস্থা হয়, হসপিটাল জীবন কেমন হয়, আশেপাশে যেই থাকে মৃত্যুগুলো কেমন হয়, এগুলো কিন্তু আমরা অনেক কিছু জানি না। আমরা একটা পেশেন্টকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিই, তারপর সেই পেশেন্টের মনের অবস্থা কি হয় আমরা এটা জানি না, এই পেশেন্টটা কেমন থাকে, কি অবস্থা থাকে আমরা কিছু জানি না, আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিই। তো এই বইটা অনেক কিছু শিক্ষামূলক আছে, অনেক কিছুই আছে, যে আমি ওখানে অনেক মৃত্যু দেখেছি, যে আমার চোখে সেই মৃত্যুগুলো আমি লিখেছি আমার বইটাতে, যা আমার খুব খারাপ লেগেছে। আমার রুমে যে অনেকগুলো মানুষ মারা গিয়েছে, তারপর আমার মতোই একটা মেয়ের অপারেশন হয়েছে, সেই মেয়েটাও মারা গিয়েছে, ওগুলো আমি আমার বইয়ে তুলে ধরেছি। তো তখন স্যার বললেন যে ওর বইটা তোমরা সবাই পড়ে দেখবা, এখানে অনেক কিছু শিক্ষামূলক আছে, এটা সমস্ত সব ডাক্তারদের কাছে থাকা উচিত এই বইটা। আমি তো একদম পুরাই অবাক হয়ে যাই যে উনি আমার বইটা কখন বললেন যে আমি বইটা পড়বো কখন, সময় পাচ্ছিলাম না। আমি যখন গাড়ি দিয়ে বাসায় যাই বা হসপিটাল থেকে, তখনই আমি ওর 2-3 দিন ওর বইটা পড়ে শেষ করছি। তা আমার ওর বইটা খুব ভালো লাগছে, তোমরা সবাই ওর বইটা পড়বা। উনি আমাকে ভর্তি লিখে দিলেন। আমি ভর্তি হয়ে গেলাম ডি ব্লকের 16 তলাতে, ওখানে ভর্তি হলাম। এরপর ভর্তি হওয়ার পর দেখি যে অনেক ডাক্তাররা আমাকে আসেন, আর আমার যেহেতু আমাকে সবসময় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে সব হিস্টোরিটা নেন, আমার এই পিটিউটারি টিউমার সম্পর্কে ওনারা করেন, অনেক তথ্য জানতে আসেন, বা এটার কি ধরনের, এটা নিয়ে গবেষণামূলক কাজ করেন। তখন ওই মুহূর্তে ঠিক আমাদের নিউরোসায়েন্স হসপিটাল আগারগাঁও আর বঙ্গবন্ধু মেডিকেল, ওরা আমার যে টিউমারটা পিটিউটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, এই টিউমারটা নিয়ে ওরা গবেষণা করছিলেন। তো ওইখানে আমার যে এই ফরিদ স্যার, উনি ওখানে বক্তৃতা দিয়েছেন, কথা বলেছেন, ওখানে উনি আমার কথা বলেছেন যে আমার এক পেশেন্ট এরকম এই লিখেছেন। এরপর অনেকগুলো ডাক্তার, 40-45 জন ডাক্তার একদিন আসছেন, এসে দূর থেকে আমাকে, ধূসরকন্যা ছিল তখন প্রথম খণ্ড করবো ওটা ভাবিনি, তখন পরে আমি প্রথম খণ্ড করেছি। তো তখন আমি মাত্র 500 বই করেছিলাম, তা আমার অনেক বই সেল হয়ে গেল। এবার বইমেলাতে পাওয়া যাবে আপনার ওই বইটা? এবার বইমেলাতে আমার বইটি আছে। কোথায় আছে এটা? এটা হলো অমর প্রকাশনীতে, আমার প্রথম খণ্ড, দ্বিতীয়, সবগুলো বই এখন অমর প্রকাশনীতে পাওয়া যাবে। কি নামে পাওয়া যাবে? ধূসরকন্যা প্রথম খণ্ড, ধূসরকন্যার দ্বিতীয় খণ্ড, 2টা, আর একটা প্রবন্ধ আছে, সেটা হলো ছিটমহলের দিনগুলি। এটা হলো ছিটমহল বিন। কত নম্বর স্টল মনে আছে? স্টল নাম্বারটা আমার সঠিক এখন মনে নেই। কি নাম, কি প্রকাশনী বললেন? অমর প্রকাশনী। অমর প্রকাশনী। বইমেলাতে স্টল আছে ওদের? জি বইমেলাতে স্টল আছে, এটা অনেক পুরাতন প্রকাশনী। যদি কেউ সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন। হ্যাঁ বলেন। তারপর ধূসরকন্যা, তখন ওই বইটা আমার, যখন আমি বুঝতে পারলাম যে আমি পারবো, আমাকে দিয়েই হবে, আমাকে সবাই যে বলছে যে বই পড়ে না, এই ডিজিটাল যুগ এটা সেটা, কিন্তু আমি তো পেরেছি। আমার বইগুলো সেল হয়ে গিয়েছে, অফিসের সবাই কিনে নিল, বললো চমৎকার বই হয়েছে। আমার মধ্যে আত্মবিশ্বাস চলে আসলো যে না, আমি পারবো। জীবনের সবকিছু, হ্যাঁ আমার জীবন তো থেমে থাকে না কারোর জন্য, জীবন চলতেই থাকবে, এগিয়ে যাবে, যেতেই থাকবে, কি কারোর জন্য কোনো কিছু থেমে থাকবে না। আর আমার একটু কিছু করার, মানুষের জন্য কিছু করার একটা টেন্ডেন্সি ছিল, সেটাও যেন আমি করে যেতে পারি। মৃত্যু তো হবেই, এখন আমার মধ্যে চলে আসলো, মৃত্যু হবে 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু যদি কিছু করে যেতে পারি সেটাই হলো আল্লাহর কাছে শুকরিয়া। তো 16 সালটা এভাবে এরপর আমি যে ভাবলাম যে আমার পরবর্তী কিছু গল্প নিয়ে আমার দ্বিতীয় খণ্ড বইটা করব। এরপর আমি দ্বিতীয় খণ্ড বইটা করলাম, করার পর আমি তখন আমি প্রথম পুরস্কার পেলাম দ্বিতীয় খণ্ড বইটার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছ থেকে।
আমার দ্বিতীয় খণ্ড বইটার জন্য পুরস্কার পেলাম প্রেস ক্লাব অমর প্রকাশনী থেকেই বইটা প্রকাশিত হলো, প্রেস ক্লাবে অনুষ্ঠানটি হলো, সেখানে আমি পুরস্কার পেলাম। তখন আমি ভাবলাম যে আমি তো পারবো, আমাকেই পারতে হবে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, যত কষ্ট হোক যত কিছু হোক আমাকে পারতেই হবে। বাধা আসবেই, জীবনে চলার পথে বাধা আসবেই, সবার জীবন তো একরকম হয় না, এটা আমার মধ্যে চলে আসলো। তার কিছুদিন পরে, পুরস্কারটা পাওয়ার কিছুদিন পরে একটা অনুষ্ঠানে আমি একটা অনুষ্ঠান পেলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটে। সেখানে পেলাম সাবেক প্রেসিডেন্ট বি চৌধুরী স্যারকে। তো উনি এমন একজন বয়স্ক একজন মানুষ, আমি জাস্ট তখন আমার 2টা বই বের হলো, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড 2টা বই মাত্র বের হয়েছে। তো 2টা বই আমি ওনাকে দিলাম। দেওয়ার পরে উনি বললেন উনি তো ডাক্তার, উনি আমাকে দেখিয়ে বুঝলেন তুমি অ্যাক্রোমেগালি পেশেন্ট, তোমার এই সমস্যা। তো আমি বললাম জি। অ্যাক্রোমেগালি হলে যেটা হয় চেহারার মধ্যে একটা চেঞ্জ আসে, নাকটা কেমন চেঞ্জ হয়ে যায়, চেহারাটা কেমন চেঞ্জ, উনি আমাকে দেখিয়ে বুঝতে পারলেন। আমি আরেকটা ইন্টারভিউ করেছিলাম অ্যাক্রোমেগালির উপরে। এটা একটু বেড়ে গেছে আমার, এটা এরকম আমার চেহারাটা এরকম ছিল না, এরকম কিছু চেঞ্জ আসে, চেঞ্জ গুলো উনি দেখে বুঝতে পারলেন, স্যার দেখে বুঝতে পারলেন। তো যার পর উনি আমাকে অবাক করে দিলেন। 4 দিন পরে আমাকে ফোন দিয়ে বললেন যে তুমি বই 2টা খুব চমৎকার লিখেছো, শিক্ষামূলক বই হয়েছে, তুমি লিখতে থাকো। তুমি ভাবতেছো তুমি ভালো নেই, এই পৃথিবীতে তুমি দেখো তো অনেকের যাদের মাথা গোজার ঠাই নেই, অনেকের রাস্তায় হাত নেই, পা নেই, তাদের কথা চিন্তা করো, তুমি কি তাদের চেয়ে ভালো নাই? তোমার যে বন্ধু ফ্রেন্ড সার্কেলটা ভালো আছে, তুমি তাদের চিন্তা করতেছো, তুমি দেখো না যারা ভালো নেই তাদের কথা চিন্তা করো, তুমি কি তাদের চেয়ে ভালো নাই? যখন এটা তুমি কেন ভাবতেছো তুমি ভালো নেই? তুমি বই লিখতে পেরেছো, তুমি এমন অসুস্থতা নিয়ে লিখতে পেরেছো, এটা তো পারারই কথা না, তোমার তো এখন অনেক সমস্যা হওয়ার কথা। সমস্যার মধ্যে তুমি যে পেরেছো, তোমার যে শখটা তুমি পূরণ করতে পেরেছো, এটা তো অনেক বড় একটা পাওনা। তুমি কেন ভয় পাচ্ছ? আমি এটা বুঝলাম না। উনি আমাকে অনেক কিছু বললেন এবং বললেন তুমি বাসায় এসো, আমি তোমার সঙ্গে পরে একসময় কথা বলবো। উনি আমাকে আধা ঘন্টা অনেক কিছু বুঝালেন। আমি অনেক কান্না করলাম যে তাহলে আমি পারবো, আমাকে দিয়েই হবে। স্যার যখন উনার মতো মানুষ অনেকেই আমার বইটা, আর যেটা হতো তখন আমার বইটা অনেকেই দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বাইরে অনেকেই বলতো কি যে সময় নেই, বই পড়ার সময় নেই, বই এখন পড়ে কে। তা আমার নিজেরই খুব খারাপ লাগতো এসব ইয়েতে। তো তখন আমার আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেল যে না আমি পারবো, আমাকে দিয়েই হবে। 16 সাল গেল। এরপর এভাবে আমি আবার নতুন বই লেখা দিতে থাকলাম, জবও করতেছি। আমার ওই যে অফিসে ছিলাম ওখানে জবও করতেছি, অসুস্থ থাকি। তারপর ওনারা আমাকে অনেক স্যাক্রিফাইস করেন, অফিসে সবাই একটু অসুস্থ হলে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, তারপর আমার বই নেন, এভাবে আমার চলছিল। তো 17 সালে এসে আমার এক ফুপু, আমাদের গ্রামের এক ফুপু রুহিয়া হাসি, ওই ফুপু উনিও ট্রিটমেন্টে যাবেন ইন্ডিয়াতে। তখন উনি বললেন যেহেতু আমি সুস্থ হচ্ছিলাম না, ব্লাড দিতে হচ্ছিল, প্রতি বছর ভর্তি হতে হয়, তো উনি বললেন আমি তোকে একটু দেখি, আমি যাবো দিল্লিতে, তোকে নিয়ে যাই। ওখানে যাওয়ার পর আমি জানতে পারলাম যে আমাকে একটা ইনজেকশন দিতে হবে, যেটা অনেক কস্টলি, ওটা বাংলাদেশে অনেক দাম, আর ওখানে ওটা 30 থেকে 35,000 টাকা পড়ে আর কি খরচ। ওটা 6টা ইনজেকশন দিতে বললেন। তো তখন আমি এত টাকা কোথায় পাবো? আমার বই সেল চলছিল, অফিস সবকিছু মিলিয়ে। তখন ওই ফুপুই আমাকে হেল্প করেছেন 6টা ইনজেকশনের ব্যাপারে, সবটুকুই উনি অনেকের কাছ থেকে কারেকশন করে দিয়েছেন, নিজে দিয়েছেন। এভাবে আমার 6টা ইনজেকশন দেওয়ার পর মোটামুটি সুস্থ। আমি ভাবলাম এরপর যখন ছিটমহল নিয়ে যখন 2015 সালে যে এটা দেখলাম টিভিতে, দেখলাম যে ওখানে ওটা আমাদের দেশেরই এমন একটা অংশ যেটা ভারতেরও না বাংলাদেশেরও না, ওরা কত অবহেলিত। তখন ওদের চেয়ে তো আমি অনেক ভালো আছি। ওদের ভোটার আইডি নেই, ওদের কোনো পরিচয় নেই, ওরা হসপিটালে ভর্তি হতে পারে না, ওরা পড়াশোনা করতে পারে না, ওরা এত অবহেলিত ছিল এত বছর। আমার খুব কষ্ট লাগলো। তখন মনে হলো যে আমি ওখানে যাব, আমি ওদেরকে নিয়ে লিখবো, ওদের কাছ থেকে তথ্য নিব, জানবো। আমি 21 চ্যানেলে, তারপরে এটিএন বাংলায় নিউজ দেখলাম। তখন যে নিউজগুলো দেখে আমার খুব খারাপ লাগলো যে আমি যাব ওখানে, যে আমি তথ্যগুলো নেব। এরপর আমি ছিটমহল গেলাম, দাসিয়াছড়া সেই নাগেশ্বরী, ওখানে গেলাম। ওখানে যে থেকে সেই তথ্যগুলো নিলাম, নিয়ে ছিটমহলের সেই তথ্য নিয়েই একটা বই লিখলাম, একটা বই করলাম, প্রবন্ধ করলাম, ছিটমহলের দিনগুলি। সেই বইটার নাম দিলাম। সেখানে বর্তমানে বাংলাদেশের মানচিত্রের কি অবস্থা, তারপরে মানচিত্র আমাদের বেড়েছে, গবেষণা করে সেই বইটা আমি করেছি। আল্লাহর কাছে শুকরিয়া যে অসুস্থ অবস্থায় করতে পেরেছি। ওই বইটা করার পরও আমি একটি পুরস্কার পেয়েছি, ছোট একটা পুরস্কার পেয়েছি। তো এভাবেই ওই বইটা আমি 18 সালে আমার বইটা পাবলিশড হয়। এরপর বইটা হাসানুল হক ইনু স্যার উনি এই বইটার মরুকোন্মোচন করেন। মরুকোন্মোচন করার পর উনি বলেন যে বইটাকে আমি পেতে পারি ওই ইয়েতে। অবশ্যই তার হাতে বই ছিল, বইটা নিয়ে গেছেন। তো যাক আমি বুঝলাম যে
আমি পারবো, আমাকে থেমে গেলে চলবে না, যত বাধা আসুক। এর মধ্যে এখন আমি ওই ইনজেকশনগুলো দেওয়ার পর আমি আর অফিস করতে পারছিলাম না, অফিসটা একদমই করতে পারছিলাম না, মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যায়। আবার কত স্যাক্রিফাইস করবে, 2012 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত 5 বছর অনেক স্যাক্রিফাইস করেছে অফিস আমাকে। তো তারপর আমার বই কিনে, আমাদের বই কিনেও অনেক সহযোগিতা করে অফিস। 17 সালের যখন 18 সালে বইটা করলাম, এরপর 18 সালে আবার এরকম হসপিটালে ভর্তি হলাম, আবার অসুস্থ হই। এখন আমাকে চিকিৎসা কে করবে, কিভাবে করবো আমি চিকিৎসা? তখন আমাদের কিছু রিলেটিভদের মাধ্যমে আমার বইগুলো বিভিন্ন জায়গাতে, আর সেই আমার যে ডাক্তার উনি বেক্সিমকো কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানিতে বলে দেন, তো আমার বইগুলো সেল হয়। এভাবেই আমি তখন আমার চিকিৎসাটা চালিয়ে নিচ্ছিলাম। চিকিৎসাটা চালাতে হবে, আর আমাকে আমার বাবা বলেছে খাওয়াতে পারবে না, 17 সাল থেকে বলছে খাওয়াতে পারবে না। সে তো টাকা, সেই 10 সাল থেকে অল্প টাকা আছে, চাকরি করছে, অল্প টাকা স্যালারি পাচ্ছে, সে দিয়ে সে করছিল না। আমাদের বাসাটা চলে আমার ভাই বোন, আমরা, আমার বাবা সবাই মিলেই এখন আমি এভাবে চলে এখন সংসারটা। বাসা ভাড়া আমার ভাই বোন বর্তমানে আমার হেল্প করছে, ভাই বোন মিলে বাসা ভাড়াটা দিচ্ছে। আপনি এখন জব কিছু করেন না? আমি এখন কিছু করছি না, এখন আমি অনলাইনে একটু টুকটাক কাজ করি। আর তারপর যখন ছিটমহলের দিনগুলি বইটা করলাম, প্রবন্ধটা করলাম 18 সালে, এরপর আমি আবার 18 সালে হসপিটালে ভর্তি হতে হলো। আপনার এই গল্পটা আপনি রেডিওতে কেন বললেন? আমি চাই যে অনুপ্রেরণা হিসেবে কাজ করুক, যে মানুষের জীবন অনেক বাধা আসবে। আপনি নিজে ফ্রাস্ট্রেটেড হন না? হ্যাঁ, হই। তারপর আমি আবার নিজেকে ঠিকই, মানে আমি আমার ফার্স্টেটেড হওয়ার পর আবার মনে হয় যে না আমি পারবো, এটা হই। এখন আর হই না। বোঝেন কিভাবে নিজেকে? আমি নিজেকে বোঝাই যে না, তারপর তো এটা জীবন তো থেমে থাকবে না, চলতেই হবে। কিছু যদি করে যেতে পারি ভালো কাজ, সেটাই বা কজন পায় আজকের এই রাইট। বলেন। হ্যাঁ বলেন। আমার মতো করে আমি যেভাবে ভাবছি সমাজকে নিয়ে, সেটা একটা সুস্থ মানুষ নাও ভাবতে পারে। আমি অসুস্থ নিয়ে যেটা করতে পারছি, একটা সুস্থ মানুষ সেটা নাও করতে পারে। তারপর তো আমি এখন প্রতি বছর যদি একটা বই করতে পারি, সেটাই বা কম কিসের? এটাও তো আমার জীবনে একটা বড় পাওয়া। গল্পটা আমি যখন শুনছিলাম, আমি বিভিন্ন রকমের কাজ করতে করতে সাধারণত গল্প শুনি। এটা আমার একটা সিক্রেট, আমি আজকে বলি। আপনি দেখছিলেন আমি মোবাইল টিপছিলাম। জি। এটা আমি খুব সচেতন ভাবেই করি। কেন করি জানেন? তার কারণটা হচ্ছে, আমি যখন রেডিওতে গল্পটা শোনাবো দর্শকদের বা শ্রোতাদের, ওরাও আমার মতো মোবাইল টিপতে শুনবে, কিংবা ওরা অন্য কাজ করতে করতে শুনবে। খুব অ্যাটেন্টিভ লিসনার যারা আছে তারা একদম খুব মনোযোগ দিয়ে শুনবে, সবকিছু কাজ ফেলে রেখে। কিন্তু আপনার গল্পের শক্তিটাই হলো আমাকে মোবাইল থেকে সরিয়ে নিয়ে আপনার গল্পটা শোনানো। এটা যদি আপনার গল্পের মধ্যে কিংবা যিনি গল্প বলছেন তার মধ্যে যদি থাকে, তাহলে আমি মনে করি আমাকে যদি অ্যাটেনশনটা নিতে পারে, আমার দর্শকদের বা শ্রোতাদেরও অ্যাটেনশন নিতে পারবে। সেই অর্থে আপনারা যখন গল্প বলেন, আমি বিভিন্ন রকমের কাজ করি, মোবাইল টিপি, এটা করি ওটা করি, কনসেন্ট্রেশন আমি দেই না। মানে একজন শ্রোতা যেভাবে করবে আমি ঠিক সেভাবেই করি। এবং সেই জায়গাটা যখন দেখি যে আমার মোবাইলেতেই কনসেন্ট্রেশন থাকতেছে, আমার কনসেন্ট্রেশন যিনি বলছেন তার দিকে চলে যাচ্ছে, তারপর আমি ধরে নিই যে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গল্প। সেদিক থেকে আপনার গল্প প্রাথমিকভাবে পাস। দ্বিতীয়ত, এই গল্প আমার জন্য নতুন না। এই ধরনের গল্পগুলো আমি রেডিওতে সবসময় প্রচার করেছি, আমি শুনেছি মানুষের কথা, প্রচুর শুনেছি, প্রচুর প্রচারও করেছি। কিন্তু যদি আপনার না পাওয়াটাকে আমি বড় করে দেখি, যে এই সংসার জীবন তো হলোই না। এক অর্থে স্বপ্ন ছিল, একজন মানুষকে ভালোবেসেছিলেন, সে চলে গেল চেহারার কারণে। পরের জনকে ভালোবাসলেন বা সম্ভাবনা তৈরি হয়েছিল, একটা স্বপ্ন দেখেছিলেন, সে চলে গেল শারীরিক অসুস্থতার কারণে। তারও আগে আপনার লেখাপড়াময় জীবন, সেই জীবনে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতে চায়নি পড়াশোনা করার ব্যাপারে, কিন্তু আপনি নিজের মতো করে করেছেন। তারপরে যদি আমি আসি, সেটা হলো আপনার অসুখের জীবন, এবং সেখানে আপনি ব্রেন টিউমার থেকে শুরু করে কত কি আপনি নিজের মতো করে মানুষের কাছে হাত পেতে হোক, যেভাবে হোক না কেন আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, এবং আপনি এখনো সার্ভাইভ করছেন, ফাইট করছেন। আপনার এই গল্পটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু আপনার মতো অসংখ্য নারী বাংলাদেশে আছেন যারা নিজের জায়গাটা থেকে নিজেকে স্টাবলিশ করার জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রতি মুহূর্তেই ফাইট করছেন। আমি জানি আপনি যখন 10 জন অচেনা মানুষের কাছে যাবেন, এই আপনার ফার্স্ট কোয়েশ্চেন থাকবে আপনি বিয়ে করেছেন কিনা। এটা নিশ্চয়ই আপনাকে ফেস করতে হয়। বাচ্চা কাচ্চা আছে কিনা ফেস করতে হয়। এবং আপনি যে গল্পটা আজকে 1 ঘন্টা সময় নিয়ে বললেন, 1 ঘন্টা ধরে তো আপনি তাকে বোঝাতে পারবেন না যে আপনি কেন বিয়ে করতে পারেননি। রাইট? আমি কি ঠিক বলেছি? অনেক নেগেটিভ কথা বলবে, অনেক কিছু বলে অনেক মানুষ অনেক পারসিভও করে। সেদিন আমি 2-3 দিন আগে আমার ভাস্তিকে নিয়ে, ভাস্তি ভোরে ঘুমাচ্ছে না, ওকে নিয়ে বের হইছি। তো আমাদের সামনের বাসায় বলছে যে কি বলার পরে, কিছু কথার পরে বললো যে কি ভাস্তি। আমি বললাম যে ভাস্তিটা তো আমাকে খুব পছন্দ করে, এই জন্য আমাকে নাম ধরে ডাকে। বলে কি যে ইয়েতে বিয়ে হয় নাই, কি করবে, ভাস্তিকে আদর করে, মানে ধুমধাম করে কমেন্টস করা। আমি এই কথাগুলো এই কারণে বলছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, দুটো অ্যাঙ্গেল আছে আজকের এই গল্পে। একটা হচ্ছে যে একজন মানুষ আসলে, আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, তাহলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং প্রত্যেকটা মানুষকে তিনি বিশেষ কিছু গুণাগুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই গুণ আপনি হয়তো খালি চোখে দেখতে পাই না। এই মানুষটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনি তাকে অসম্ভব অসাধারণ ভালো মানুষ হিসেবে বা
আলাদাভাবে আইডেন্টিফাই করার মতো মানুষ হিসেবে তাকে আইডেন্টিফাই করবেন না, কিন্তু তার যে জীবনের গল্প, তার বয়স রাইট নাও 38, এই 38 বছরে তার যে যুদ্ধ এবং ত্যাগ, সেটা যদি আপনি জানেন আপনার নিশ্চয়ই শ্রদ্ধা করতে ইচ্ছা করবে। তো আমি এই কথাগুলো এই কারণে বললাম যে আপনার আশেপাশে যে মানুষগুলোকে আপনি দেখেন, এই মানুষগুলোর প্রত্যেকটা মানুষের মধ্যেই এরকম কোনো না কোনো গল্প লুকিয়ে আছে, কোনো ত্যাগ, নিজের না পারা, নিজেকে উতরে যাওয়া। সো এই মানুষগুলোকে আমরা যেন কখনো ইররেসপেক্ট না করি বা ইররেসপেক্টের জায়গাতে কখনো না ফেলি। আর মানুষকে বিব্রত করতে হয় এরকম কোনো প্রশ্ন যাতে আমরা কখনো না করি, বা যদি আপনার জানার ইচ্ছাটা খুব থাকে তাহলে এমন কৌশলে যাতে করি যাতে করে সে ডিসহার্টেড না হয়। আমি অবশ্যই আপনাকে স্যালুট জানাই যে আপনি নিজের যে জায়গাটা তৈরি করেছেন, নিজেকে যেটা নিজে বুঝ দিয়েছেন, আপনি অবশ্যই একজন সেদিক থেকে উতরে যাওয়া একজন মানুষ, এবং আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। কখনোই হারবেন না। আর অ্যাজ এ বিলিভার হিসেবে আমি আপনার জন্য দোয়া করি অন্তর থেকে, এবং আমি বিশ্বাস করি নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য কোনো না কোনো একটা ভালো ব্যবস্থা করে রেখেছেন। সো এটাই হচ্ছে ব্যাপার। আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এই জীবন গল্পে আজকে এখানে এসেছেন। ঘন্টাখানেক সময় আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, এবং আমি মনে করি আজকের এই গল্পটা প্রচার করবার পরে অনেক মেয়ে আছেন, অনেক নারীরা আছেন যারা নীরবে নিভৃতে মুখ লুকিয়ে কাঁদেন নিজের দুঃখের কথা ভেবে, তারা অন্তত আপনার এই গল্পটা শোনার পর নিজেকে হালকা মনে করবে। অনেক ধন্যবাদ আপনাকে।